বন্ধুরা নমস্কার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কেন্দ্রে আস্থা ভোটের সময় লোকসভাতে নরেন্দ্র মোদী সরকার যদি পড়ে যায় তাহলে কার লাভ কার ক্ষতি, আমি জানি আপনাদের মধ্যে যারা কট্টর বিজেপি সমর্থক তারা বলবেন তাতে বিজেপির লাভ এবং বিরোধীদের ক্ষতি, অর্থাৎ এনডিএর লাভ ইন্ডিয়ার ক্ষতি। আবার আমি যদি বিরোধী যে কোনো সমর্থককে যদি জিজ্ঞেস করি যারা কট্টরভাবে নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন তাহলে তারা বলবেন তাহলে এটার অত চিন্তা করার কি আছে, তাতে ইন্ডিয়া জোটের লাভ, এনডিএর ক্ষতি, বিজেপির ক্ষতি, নরেন্দ্র মোদীর ক্ষতি, অমিত শাহর ক্ষতি। তারা এইভাবে সহজে আনসার দিয়ে দেবেন। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন এবং আমি যদি এই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিন্ন কথা বলবো। কেন? কারণ হলো যদি এবারে আস্থা ভোট চাইতে গিয়ে নরেন্দ্র মোদীর সরকার উপযুক্ত সংখ্যক সমর্থন, এমপির সমর্থন না পান এবং সেই সরকার যদি মাঝপথে পড়ে যায়, আস্থা ভোটে যদি পরাজিত হয়ে যায় এবং ইন্ডিয়া জোট যদি বিজয়ী হয়ে যায় তাহলে তাতে নরেন্দ্র মোদীর খানিকটা হলেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এনডিএ জোটের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপির লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখন মনে প্রশ্ন থাকবে খুব স্বাভাবিকভাবেই যে তাতে কি রকম ভাবে ক্ষতি হবে। ক্ষতি এইভাবে হবে, যদি ধরেন এখন এনডিএ জোট হেরে গেল এবং ইন্ডিয়া জোট এলো, তাহলে ইন্ডিয়া জোট এই আস্থা ভোটে এনডিএ হারার সঙ্গে সঙ্গে তার উপরে সরকার গঠন করার দায়িত্ব আসবে। রাষ্ট্রপতি ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী হবেন বা ইন্ডিয়া জোটের নেতা হবেন বা কংগ্রেসের সবচেয়ে বড়, যেহেতু দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস দলের নেতাকে বা বিরোধী দল নেতাকে আহ্বান করবেন যে আপনি আসুন, আপনি সরকার গঠন করেন। তখন তিনি সরকার গঠন করবে, ইন্ডিয়া জোটের সরকার হবে এবং বিজেপি এবং এনডিএ জোট তখন বিরোধী আসনে চলে যাবে। একটাবার ভাবেন, এখন যদি ইন্ডিয়া জোট দুর্বল অবস্থাতে যদি সরকারে যায়, যখন তাকে অনেক দলের ওপরে নির্ভর করতে হবে, যেমন এনডিএতে করতে হবে ঠিক তেমনি তারও করতে হবে, তার সমস্যাটা আরো বেশি। এনডিএ জোটের কাছে আপনার মানে বিজেপির কাছে, আমি বলি পার্টিকুলারলি বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য মাত্র 32 জন সাংসদের অভাব রয়েছে। কংগ্রেসের কাছে কিন্তু যদি আমি 100 জনও যদি ধরি কংগ্রেসের, তাহলেও কংগ্রেসের কাছে কিন্তু 172 জন সাংসদের অভাব রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা থেকে বিজেপি যতটা দূরে তার চেয়ে অনেক বেশি দূরে কিন্তু কংগ্রেস অবস্থান করছে। ফলে কংগ্রেসের নেতৃত্বাধীন যদি এখন বিরোধী সরকার হয় বা অন্য কোনো দলের অন্য কোনো কারোর নেতৃত্বে, সে নীতিশ কুমারের নেতৃত্বেই হোক অথবা সে অখিলেশ যাদবের নেতৃত্বেই হোক, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হোক অথবা অন্য কোনো আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে হোক, যার নেতৃত্বেই বিরোধী সরকার ইন্ডিয়া জোটের সরকার গঠিত হোক না কেন, সেই সরকার কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠতার জন্য তাকে সারাক্ষণ টেনশনে থাকতে হবে। কারণ তার অনেকগুলি দল বিভিন্ন দাবি করবে, বিভিন্ন আপত্তি করবে। সেই আপত্তিগুলো যদি মান্যতা না দেওয়া হয় তাহলে সে সেখানে সরকারকে যন্ত্রণা দেবে, দাবি করবে, দাবি যদি পূরণ করা না হয় তাহলে সে সেখানে সরকারকে সেখানে মানে ডিস্টার্ব করবে। তো এই ডিস্টারবেন্সের মধ্য দিয়ে সরকার যখন পারফর্ম করতে পারবে না, সরকার যখন তার যে প্রতিশ্রুতিগুলি, ইন্ডিয়া জোট যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি আলাদা আলাদা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে, তো এই সবগুলো পার্টি কিন্তু তার প্রতিশ্রুতিপত্র নিয়ে হাজির হবে প্রধানমন্ত্রীর কাছে। কল্পনা করেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন, এবার রাহুল গান্ধীর কাছে অরবিন্দ কেজরিওয়াল তার যে ম্যানিফেস্টো সেটা নিয়ে হাজির হবেন, বলবেন যে এই ম্যানিফেস্টো আমরা মানুষের সামনে রেখেছি, আপনি এগুলি করুন, না হলে আমাদের মানুষের সামনে মুখ দেখানোর অবস্থা থাকবে না। আবার কংগ্রেস নিজে ম্যানিফেস্টো দিয়েছে, কংগ্রেসের কাছে তার বাধ্যবাধকতা রয়েছে। ম্যানিফেস্টো আলাদাভাবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দিয়েছে, ম্যানিফেস্টো আলাদাভাবে অন্যান্য জায়গাতে আলাদা আলাদা দল দিয়েছে। এই সমস্ত ম্যানিফেস্টো নিয়ে হাজির হবে। এবার আপনারা বলবেন তাহলে তো কমন মিনিমাম প্রোগ্রাম হবে, কমন মিনিমাম প্রোগ্রামে তো অনেক বাদ যাবে। এগুলি সববারই বলা হয়, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামের বাইরে গিয়ে যখন কোনো দাবি করা হয়, ছোট ছোট দল যখন দাবি করা হয়, সেই দাবি না মানলে পরে সমস্যা তৈরি হয়। এবং এইরকম কমন মিনিমাম প্রোগ্রামের বাইরে অনেক দাবি চলে আসে, অনেক আপত্তি চলে আসে।
তো সেই সমস্যাগুলো সামলাতে না পেরে যদি সরকারের পতন হয় এবং এরপরে যদি বিজেপি ক্ষমতায় আসে, অথবা ধরুন এরপরে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোট এবারে যতটা জোর দিয়ে কথা বলেছে বিজেপির বিরুদ্ধে, তখন কিন্তু তা বলতে পারবে না। তখন তাকে জবাব দিতে দিতে তাকে নাস্তানাবুদ হতে হবে, তার নানান ধরনের সমস্যা তৈরি হবে। এই কারণে আর বিজেপি যেহেতু আস্থা ভোটে জিততে পারলো না, ধরুন কাল্পনিকভাবে বলছি এই কথাটা, ধরুন সেক্ষেত্রে বিজেপি কি হবে, বিজেপি তখন বিরোধী দলে চলে যাবে। আর বিরোধী দলে গিয়ে বিজেপির যে চেহারাটা হবে, সেই চেহারাটা কিন্তু বড় ভয়ঙ্কর চেহারা হবে। সেক্ষেত্রে বিজেপি আক্রমণাত্মক অবস্থানে চলে যাবে। এখন সরকারে থাকার ফলে এবং দুর্বল অবস্থাতে অন্য দলের ওপর নির্ভরশীল থাকার কারণে বিজেপি কিন্তু আক্রমণাত্মক বেশি হতে পারবে না। আর কংগ্রেসের কাছে এবং অন্য ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর কাছে আক্রমণাত্মক ভঙ্গিমায় আপনার মানুষের সামনে যাওয়ার, পার্লামেন্টে যাওয়ার অনেক বেশি সুযোগ থাকবে এবং তাদের জনপ্রিয়তা এই কারণে তারা বাড়িয়ে নিতে পারবেন দিন দিন। পরবর্তী নির্বাচনে যাওয়ার আগে তারা মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে, অনেক বেশি জনসমর্থন নিয়ে তারা পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে আরো বেশি সংখ্যক আসনে জিতে তারা নিজেদের ক্ষমতায় তারা সরকার গঠন করতে পারবেন। কিন্তু বিজেপি যদি এখন বিরোধী দলে যাওয়ার সুযোগ পেয়ে যায়, এনডিএ জোট যদি ক্ষমতা থেকে মানে হেরে গিয়ে যদি তারা আপনার বিরোধী পক্ষে চলে যায়, তাহলে তারা কিন্তু ইন্ডিয়া জোটের এক একটা শরিক দলকে রাজনৈতিকভাবে নাস্তানাবুদ করে দেবে। আগামী যতদিনই সরকারটা চলবে ততদিনই তারা যে তাদের সরকারের এক একটা ছোট ছোট আপনার ব্যর্থতাকেও তারা এমনভাবে তুলে ধরবে, যেহেতু তাদের কাছে এখন আর্থিক শক্তি অনেক বেশি, তাদের কাছে তাদের সাজানো একটা প্রশাসনিক কাঠামো তৈরি করা আছে, অনেক দিক থেকে তাদের কাছে কিন্তু এখন অনেক বেশি রসদ আছে। সেই সমস্ত রসদকে ব্যবহার করে তারা ইন্ডিয়া জোটকে এমনভাবে কালিমালিপ্ত করে দেবে মানুষের সামনে যে ইন্ডিয়া জোট এরপরে আরেকবার সরকার চালানোর কথা বললে পরে মানুষ তাতে বিশ্বাস করবে না এবং এরপরে নির্বাচনে বিজেপিকে আরো বেশি ক্ষমতা দিয়ে 272-এর বেশি আসন দিয়ে হয়তো আপনার সংসদে পাঠাবে, লোকসভায় পাঠাবে। এই কারণে যদি কেউ মনে করে থাকেন যে এখন সরকারটা পড়ে গেলে পরে কংগ্রেসের এবং ইন্ডিয়া জোটের লাভ, তাহলে তারা ভুল ভাবছেন। এখন যদি সরকারটা টিকে যায় তাহলে এই দুর্বল সরকার তা করতে পারবে না, সেই রকম বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যা গত 10 বছর একের পর এক নিয়েছে। ফলে সরকারকে মানুষের সামনে দুর্বল সরকার হিসেবে, অক্ষম সরকার হিসেবে এবং জনপ্রিয়তাহীন সরকার হিসেবে প্রতিপন্ন করা হবে। এবং এই সরকার যে মানুষের ঘাড়ের মধ্যে একটা বোঝা, এই সরকার যে মানুষের কোনো উপকার করতে পারবে না, এদেরকে যে ক্ষমতা থেকে সরানোর দরকার, সেই কথাগুলি বারবার মানুষের সামনে বলে 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 ইন্ডিয়া জোট মানুষকে বিশ্বাস করিয়ে ফেলবে। ফলে এরপরে যখন নির্বাচন হবে, সে মধ্যবর্তী নির্বাচনই হোক অথবা পুরো 5 বছর পরে নির্বাচনই হোক, শাসক দল বিজেপির জন্য কিন্তু বিশাল বড় বিড়ম্বনা সৃষ্টি হয়ে যাবে এবং বিজেপি হয়তো আবার ওই আগের মতন দুর্বল অবস্থাতে চলে যাবে, যেরকম দুর্বল অবস্থাতে বিজেপি 2019-এ ছিল, 2004-এ ছিল, সেই রকম অবস্থাতে হয়তো চলে যাবে বিজেপি। তো এই কারণে আমার মনে হয় যে আস্থা ভোটে এনডিএ জোট জিতে যাক, এটা কংগ্রেস সমেত ইন্ডিয়া জোটের সবাই চাইছে এবং চাইবেও এটা। যদিও তারা মনে প্রাণে চাইবে যে স্পিকার পোস্টে তাদের যেহেতু সম্ভব না, সেহেতু বিজেপির কেউ যাতে মানে স্পিকার হয়ে না আসে, সেক্ষেত্রে তারা চাইবে বিজেপির কোনো শরিক দল যাতে আসে। শরিক দল এলে কংগ্রেসের কি লাভ? শরিক দল এলে কংগ্রেসের হয়তো অতটা লাভ হবে না, কিন্তু বিজেপির যে সমস্যা হবে, বিজেপি যে চাপে থাকবে, এটাই তাদের কাছে লাভ হিসেবে। তারা ডিরেক্ট কোনো তাদের ফায়দা নাই, কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ শাসক দল বিজেপি যে চাপে থাকবে, বিজেপি যে টেনশনে থাকবে, এইটাই তাদের কাছে তখন লাভ হয়ে যাবে। এই কারণে এই মুহূর্তে সবাই চাইবে ইন্ডিয়া জোটের যে সরকার টিকে যাক, আস্থা ভোটে সরকার টিকুক এবং এরা যাতে আগামী 1-2 বছর সরকার চালায় এবং ততদিন পর্যন্ত সরকার কোনো সঠিকভাবে কোনো বড় ধরনের সিদ্ধান্ত যাতে নিতে না পারে এবং সরকারের বিভিন্ন ধরনের সমস্যাগুলো যাতে বারবার উঠে আসে, যেগুলোকে তারা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে, মানে এরপরে ধরেন সরকার যদি পড়ে যায় মধ্যবর্তী সময়ে, ধরুন 2 বছর পরে যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আনলো এবং সরকার পড়ে গেল তার নিজের যন্ত্রণার কারণে,
তখন সরকারের ছবি নষ্ট হয়ে যাবে। এরপরে ইন্ডিয়া জোট ক্ষমতা নিজের হাতে নেবে, ধরুন রাহুল গান্ধী বা কেউ একজন প্রধানমন্ত্রী হবে, এবং তারা অল্প সময়ে দু একটা ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে তারা মধ্যবর্তী নির্বাচনে যাবে, এবং এর পরের নির্বাচনে তারা বড় ধরনের জনপ্রিয়তা নিয়ে, বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। সেই রকম কোনো দূরবর্তী পরিকল্পনা নিয়েই বিরোধী ইন্ডিয়া জোট চলছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। বাস্তবে কতটুকু তা সত্য প্রমাণিত হয় সেটা আগামী দিনই দেখার থাকবে। আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। যারা ইউটিউবে আমাকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে যারা দেখেন তারা পেজটিকে ফলো না করলে ফলো করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।